আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আদালত চাইলে সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান তৌহিদ হোসেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা সেঞ্চুরি পার করেছে, যার অধিকাংশই সাধারণ মানুষকে হত্যার দায়ে। এই অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আদালতের আদেশ পেলে সরকার অবশ্যই তাকে ফেরত আনার চেষ্টা করবে। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কীভাবে হবে। এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হয়, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চুক্তি আছে আমাদের। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে এ মাসের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সাধারণত এই অধিবেশনের সদস্য দেশগুলোর সরকার প্রধানরা বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূস অধিবেশনে যোগ দেবেন। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। মানে যেটা ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এটুকুই এখন পর্যন্ত সিদ্ধান্ত। আমি আরও ডিটেলস জানতে পারবো এখন গিয়ে ওনার সাথে। পাসপোর্ট বাতিলের পর কি প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা ভারত সরকারের বিষয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সংস্কারকে টেকসই ও কার্যকর করতে একটি নির্বাচিত সংসদ প্রয়োজন বলে মনে করেন তিনি, যাতে সংস্কার প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হয়। গণভবনকে গুম, খুন ও গণহত্যার জাদুঘর করার ঘোষণাও দিয়েছেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার কিংবা বিরোধী দল বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। ৫ই আগস্ট স্বৈরাচারের পতনে নতুন এক দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। তবে টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। গণভবন স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন আর অপকর্মের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। ২০০৯ সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে
2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2024 সালে গণঅভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রজন্মের কাছে ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য এতদিন লড়াই করেছে বিএনপি, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। ইমরুল হাসানের আরেকটি রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। বিশিষ্ট চিকিৎসক। বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিক পালন করছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দলের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার জন্য সরকার গঠন করতে হবে। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের কর্মীদের অবদানকে ভুলে গেলে হবে না। এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল, সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। পরে অনুষ্ঠিত দোয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত 11:55 সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি। তার একান্ত সহকারী ইউনুস আলী বলেন, 2015 সালে কারাবন্দী অবস্থায় তার ঘাড়ের রক্তনালীতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান। এরপর থেকে প্রতি বছর ফলো আপ চিকিৎসার জন্য তাকে দেশটিতে যেতে হয়। আগামী 7 সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সবশেষ 4 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান তিনি। রাজধানীর বংশাল এলাকা থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে বংশাল এলাকা থেকে গ্রেফতার করে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আলোচিত সাবেক এই সংসদ সদস্য। ঢাকা 7 আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। এর আগে আওয়ামী লীগের প্রার্থী হয়ে 3 বার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে নেতাকর্মীদের নিয়ে মাঠে ছিলেন তিনি।
সব সরকারি চাকরিজীবীর সম্পদের হিসাব নেবে সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। সেক্ষেত্রে কোন পদ্ধতিতে কিভাবে এই সম্পদ বিবরণী জমা দেবেন সরকারি চাকরিজীবীরা সে বিষয়ে শীঘ্রই বিস্তারিত নির্দেশনা আসতে পারে। দেশে বর্তমানে প্রায় 15 লাখ সরকারি কর্মচারী রয়েছেন। 5 বছর পর পর এসব সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা। তবে চাকরি সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে 24 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের সেবা দেওয়া হবে। তবে চেম্বারে রোগী দেখা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া বন্ধ থাকবে। এদিকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আবির আহমেদের রিপোর্ট। 24 ঘন্টা পর রোববার রাত 8:45 থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হয়েছে। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে জরুরি সেবা সহ সব বন্ধ রাখা, সেইটা থেকে ওনারা সরে এসেছেন। তবে আগামী 7 দিন হাসপাতালের আউটডোর সেবা দেওয়া হবে না বলে জানান আন্দোলনরত চিকিৎসকেরা। আর রোববার রাত 8টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কর্মসূচি চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। এর আগে দিনভর অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগী নিয়ে। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে আইসিইউতে ভর্তি করতে না ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই আমি যেন এটার বাইরে নেবো। হ্যাঁ কাউন্টারেতে কোনো টিকিট মিকেট দেয় না, ট্রিটমেন্ট করতো না। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তা, হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন রোগী ও চিকিৎসকরা। চিকিৎসকদের ডাকা কর্মবিরতি চলাকালে ঢাকার বাইরের হাসপাতালগুলোতে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানকার চিকিৎসকেরাও। এমন পরিস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজে ছুটে যান স্বাস্থ্য উপদেষ্টা। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাদেরকে বলেছি, আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। চিকিৎসকদের 4 দফা দাবির সাথে একত্রতা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন। একই সাথে চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তারা। ডাক্তারদের যে অবদান বা ডাক্তারদের যে পেশাদারিত্ব সেটাকে রিপ্লেসমেন্ট কোনোভাবেই সম্ভব না। এখন ডাক্তারদের উপরে যে অযাচিত যে হামলাগুলো হচ্ছে সেটিকে আমরা অবশ্যই নিন্দা জানাই। না জেনে না শুনে উনি ওইটার সাথে ইনভলভ কিনা, ওনার কোনো দায় আছে কিনা কিচ্ছু না জেনে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে, অর্থাৎ মারতে মারতে এখানে নিয়ে আসা হয়েছে ডিরেক্টরের রুমে। এটা কি কোনো একজন সুস্থ মানুষ করতে পারে? এটা মানুষ পারে না। শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঢাকা মেডিকেলের ভেতরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসকদের ভেতরে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশ জনগণের বন্ধু তা এখনও প্রমাণ করা যায়নি উল্লেখ করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, জাতিসংঘের তদন্ত কমিটি গণহত্যার পুনরাবৃত্তি রোধে ও জনমুখী পুলিশ গড়ে তুলতে পরামর্শ দিবে। আর বাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি সন্তোষজনক আছে, তবে মানুষজনকে আরও স্বস্তি দিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। রোববার সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন রোকন-উদ্দিন। রোববার সচিবালয়ে পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির প্রতিনিধি দল ও ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন সহ চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আরও সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা।
আর বন্যার ক্ষতি কমাতে উজানের দেশকে আগাম তথ্য দিতে চিঠি দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। এ সময় আইনজীবী হিসেবে বর্তমানে মামলার ধরন ও আদালত চত্বরে মারধরের বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। আমাদেরকে বিব্রত করার জন্য অনেক কিছু হবে। যখন একজন ব্যক্তি মামলা করে তখন সেই ব্যক্তিকে তো আর আমরা আটকাতে পারবো না, কিন্তু কোনোভাবেই যেন নির্দোষ কেউ কোনো হয়রানির মুখোমুখি না হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে। পুলিশ যে জনগণের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যদি আপনি কার্যপরিধি দেখেন সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবেন। আর বিকেলে সচিবালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না, আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। এটা যেন আরো সন্তোষজনক বেটার হলো, আরো যেন সুখ হয়, লোকজন যেন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা। পণ্যের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর যথাযথ তদারকি করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বন্যার পানি সরে গেছে, রেখে গেছে ক্ষত। বাড়িঘর, দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে নানা পণ্য। ফেনী, কুমিল্লা সহ বন্যা দুর্গত এলাকায় ফসলি জমি, বসতবাড়ি আর ঘের পুনর্বাসনে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এছাড়া পানিবাহিত নানা রোগ প্রতিরোধে মেডিকেল টিমগুলোর আরও সক্রিয় ভূমিকা চান এলাকাবাসী। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। 4 দশকের ইতিহাসে আকস্মিক এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তগুলোর মধ্যে অন্যতম ফেনীর ফুলগাজী। কোনো পূর্বাভাস ছাড়া ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে হতচকিত হয়ে পড়েন হাজারো মানুষ। ঘরবাড়ি ও সহায় সম্বল ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন অনেকে। তারা ঘরে ফিরেছেন শূন্য হাতে। দোকানগুলোতে থাকা চাল, ডাল, খাবার অথবা পেঁয়াজ, আলু সব পচে গেছে। কাঁচা ঘর ধ্বংস হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছেন। নান্নাবাজারের দোকান ছিল, মুদি দোকান। দোকানের ভিতরে আমার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকার চাউল, পাত যত কিছু আছে সবকিছু সব ক্ষতির সাথে চলে গেছে। ঘরবাড়ি, মূল্যবান সব সম্পদ হারানো মানুষের কিছুটা ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়েছে, পুকুর ও ঘেরের মাছও ভেসে গেছে। দরজা জানালা খোলা, এটি সব ভাইয়া সুতলেকা ভাই গেছি, সব অবস্থা খারাপ হয়েছে। ঘর দুয়ারের পরিবেশ নাই, দোকান মতো পরিবেশ নেই। আমরা বর্তমানে 1 মাস পরে বা 2 মাস পরে অবস্থান করা ওই পরিবেশ বর্তমানে আমাদের ফ্যামিলির নাই। ফেনী, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিলেন মানুষ। এখনও পানির নিচে অনেক এলাকা। আমাদের গ্রামে প্রায় 3000 লোক আছে। 3000 লোক একবারে অচল, একেবারে অচল। কুমিল্লার গোমতীর তীর এখনও সংকটাপন্ন বানের তোড়ে। ভারতের সঙ্গে অভিন্ন নদী ও বাঁধের বিষয়ে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার আহ্বান স্থানীয়দের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ফেনী। শুধু 2022 সালে জ্বালানি খাত থেকে 35,000 কোটি টাকা লুটপাট হয়েছে এমন কথা উঠে এসেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের রিপোর্টে। রোববার রিপোর্টার্স ইউনিটিতে ক্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। এ সময় জ্বালানি খাত সংস্কারে 11 দফার দাবিও তুলে ধরা হয়। তার মধ্যে অন্যতম হল সংকট মোকাবেলা করতে 3 বছরের মধ্যে জ্বালানি মূল্যহার বৃদ্ধি করা যাবে না, জ্বালানি খাত সংস্কার কমিশন গঠন, সার্চ কমিটির মাধ্যমে বিইআরসি পুনর্গঠন, বিদ্যুৎ ও জ্বালানি খাত পরিচালনায় মন্ত্রণালয় কর্তৃত্বের অবসান ঘটানো। ক্যাবের কর্মকর্তারা বলেন, প্রতি বছর হাজার হাজার কোটি টাকা জ্বালানি খাত থেকে লুণ্ঠন হয়েছে। যারা জড়িত তাদেরকে জ্বালানি অপরাধী হিসেবে বিচারের আওতায় আনতে হবে। গত সরকার অলিগার্ক সৃষ্টি করে গেছে, তারা তাদেরই সদস্য, তারাই এই অলিগার্ক শ্রেণী। তাদেরকে আমরা আমাদের দাবিতে সমস্ত জায়গা থেকে বাদ দিয়ে নতুন পরীক্ষিত লোকজনদেরকে বসাতে বলেছি। তার মানে আমাদের সরকার পরিবর্তন হওয়াতে সব সমাধান হয়ে গেছে তা না। সরকার কখন কার হাতে জিম্মি হয়ে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। এবং এই মূল্যহার নির্ধারণের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে অলিগার্কদের হাতে সরকার জিম্মি।
আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে জাতীয় পার্টিকে ভয় ভীতি দেখিয়ে জোর করে অংশ নিতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার দলটির বনানী কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার সাথে জাতীয় পার্টির বৈঠকের বিষয়ে জানাতে দলটির পক্ষ থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় দলের চেয়ারম্যান জিএম কাদের জানান, রাষ্ট্র কাঠামো সংস্কার করার পর দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তবে এজন্য বর্তমান সরকারকে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দিতে চায় না জাতীয় পার্টি। কথা বলেন বিগত দিনে আওয়ামী লীগের একতরফা নির্বাচন প্রসঙ্গেও। 2024-এ আমি বারংবার বলেছি, এখনো বলছি, আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার। শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়নি। এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া, এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচনে যাবো কি না যাবো, এটাতে কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আমি করবো, জনগণ আমাকে ভোট দিলে দিবে না দিলে না দেবে, তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না, আমাকে গালাগালি করতে পারো না। আমার দলের রাজনীতি আমি করবো, সেটাও আমাকে করতে দেওয়া হয়নি এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন নিয়ে মিশ্র মত দুই আইনজীবীর। এক সময়ে ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচারের আগে আইন সংশোধন করতে হবে। আর অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম মনে করেন, বিদ্যমান আইনেই বিচার সম্ভব। ট্রাইব্যুনালের বেশ কিছু সংস্কার প্রয়োজন। আমরা মনে করি অতীতের অভিজ্ঞতার থেকে ট্রাইব্যুনালের যারা বিচারক হবেন তাদের নিয়োগকে চ্যালেঞ্জ করার জন্য বিধান থাকা উচিত। সেই বিধান সংবলিত করে আইনটির একটা সংশোধন হওয়া দরকার। বিচারকে স্বচ্ছ করতে হলে সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। আইনে এই বিধানটা সংযোজন করা প্রয়োজন যে কোনো দলের, কোনো সংগঠনের যদি বিচার হয়, শাস্তি প্রমাণিত হলে কি সাজা দেওয়া যাবে সেটা আইনে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই আইন এবং বিধি যেমনটি আছে তেমন রেখেই এখানে বিচার করা সম্ভব এবং এই আইন এবং বিধির যতটুকু লেখুনা ছিল জাজমেন্ট দিয়ে সে সকল লেখুনাগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে। প্রয়োজন হলো ন্যায় বিচারক নিয়োগ করা, প্রয়োজন হলো দক্ষ এবং যোগ্য প্রসিকিউশন নিয়োগ করা, প্রয়োজন হলো আন্তর্জাতিকভাবে অ্যাকসেপ্টেড কিছু তদন্ত সংস্থার কর্মকর্তা এবং অফিসার নিয়োগ করা। নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছে জামায়াতে ইসলামী। আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চে মামলা পুনরুজ্জীবনের আবেদন শুনানি আগামী 21 অক্টোবর ধার্য করা হয়েছে। দলটির আইনজীবী প্রত্যাশা, আদালতের মাধ্যমে নিবন্ধন ফিরে পাবে জামায়াতে ইসলামী। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2013 সালে 1 আগস্ট জামায়াতে নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। এর 5 বছর পর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নিবন্ধন ফিরে পেতে জামায়াত আপিল করলেও শুনানির উদ্যোগ না নেওয়ায় পরে তা খারিজ হয়ে যায়। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে গত 27 আগস্ট আদেশের জন্য রোববার দিন ধার্য করেছিল আদালত। দলের কারো বিরুদ্ধে ফৌজদারি অপরাধ প্রমাণ হলে তার বিচার করা হবে বলে বাদীকে জানিয়েছে আদালত। মক্কায় অনুষ্ঠিত 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হাফেজ আনাস বিন আতিককে শুভেচ্ছা জানিয়েছে এনটিভি। এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বিজয়ী এবং তার প্রশিক্ষকদের অভিনন্দন জানান। সৌদি আরবের ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 44তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় মোট 123টি দেশের 174 জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার মধ্যে তৃতীয় গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন আনাস বিন আতিক। আর একই প্রতিযোগিতায় চতুর্থ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন মারকাজুল ফজিল কোরআনের ছাত্র হাফেজ মুয়াজ মাহমুদ। এর আগে মুয়াজ বিন আনাস এনটিভিতে প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠানে দ্বিতীয় স্থান লাভ করেছিল। সেখানে প্রায় 173টা রাষ্ট্র ছিল, তার মধ্য থেকে প্রথম রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে 123 জন, আর বাকি সবগুলি প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে আর কি। 123 জনের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের দোয়ায় প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন আর কি।
নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। রোববার থেকে এই নিয়ম চালু করতে বাংলাদেশ ব্যাংক শনিবারে নির্দেশনা দেয়। দেশে পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরে এরকম বেশ কিছু নির্দেশনা দিতে হয়েছে নিয়ন্ত্রকের সংস্থাটিকে। গত সপ্তাহে ৪ লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের ২ সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ ২ লাখ ও ১ লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ ৪ সপ্তাহ ধরে টাকা তোলার সীমা ১ লাখ করে বাড়ানো হয়েছে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।